প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে যুক্ত দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি মিতু দত্ত, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বাদশ শ্রেণী পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান। এখানে আমরা আলোচনা করব সাংবিধানিক প্রতিষ্ঠান কি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা। অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠান কি, দুটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও নির্বাচন কমিশন। এ সম্পর্কে অর্থাৎ এ সকল কমিশনের গঠন প্রক্রিয়া এবং এদের কার্যাবলী সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আসি সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান কি? সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে আমরা বুঝি যে সংবিধানের বিধানের আওতায় গঠিত প্রতিষ্ঠানই, অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান সংবিধানের বিধিবদ্ধ আইনের মাধ্যমে গড়ে ওঠে সেগুলোকেই সাংবিধানিক প্রতিষ্ঠান বলে। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলি কিন্তু রাষ্ট্রের কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার জন্য এর ভূমিকা গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাষ্ট্রের যে কার্যক্রম নির্বিঘ্নে এবং স্বাধীনভাবে ন্যায়সম্মতভাবে পরিচালনার জন্য এই প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে থাকি। আর এই সকল প্রতিষ্ঠানগুলো নাগরিকের বিভিন্ন অধিকার প্রতিষ্ঠা এবং রক্ষায়ও কাজ করে থাকে। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতার ভারসাম্য রক্ষায় এই প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এ ধরনের প্রতিষ্ঠানগুলি হচ্ছে এ সকল প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি, পদের মেয়াদ, এদের পদত্যাগের পদ্ধতি, অপসারণের পদ্ধতি, এদের কার্যাবলী, পদমর্যাদা সকল কিছু কিন্তু সংবিধানে সুনির্দিষ্ট ও সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এই প্রতিষ্ঠানগুলি হচ্ছে যেমন নির্বাচন কমিশন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও নির্বাচন কমিশন। তাহলে প্রথমেই আমরা আসি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এটি কিন্তু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। অর্থাৎ তোমরা জানো যে বর্তমান রাষ্ট্র, প্রায় সকল রাষ্ট্র হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র, যার মূল লক্ষ্য জনকল্যাণ সাধন, এবং এই সমস্ত কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্রকে কিছু ব্যবস্থার মধ্য দিয়ে এই সমস্ত কার্যাবলী সম্পন্ন করতে হয়। তাহলে এর জন্য প্রয়োজন কি? একটি সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা। আর এই জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য সরকারকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। আর এর জন্য এই সুষ্ঠু প্রশাসন ব্যবস্থার জন্য প্রয়োজন হচ্ছে, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দক্ষ, যোগ্য, মেধাবী একটি প্রশাসন ব্যবস্থা। আর এই দক্ষ, যোগ্য, মেধাবী কর্মকর্তা কর্মচারীদের যাচাই বাছাইয়ের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান কাজ করে, অর্থাৎ এদের নিয়োগের জন্য যে কাজ করে থাকে, সেটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বিশ্বের সকল রাষ্ট্রেই কর্মচারী নিয়োগের জন্য এই ধরনের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ তাহলে আমাদের বাংলাদেশে এই প্রতিষ্ঠান কবে প্রতিষ্ঠিত হলো এবং কিভাবে আমরা সে সম্পর্কে জানব। তোমরা জানো যে বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। তারপরই অর্থাৎ বাংলাদেশে এই মেধাসম্পন্ন, দক্ষ, যোগ্য কর্মকর্তা কর্মচারী বাছাইয়ের জন্য 1972 সালে 8 এপ্রিল রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশন আদেশ জারি করেন। 1972 সালের 8 এপ্রিল রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশন আদেশ জারি করেন। এই আদেশ অনুযায়ী বাংলাদেশে 2টি সরকারি কর্ম কমিশন গঠিত হয়, যার
একটি ছিল বাংলাদেশ সরকারি প্রথম কর্ম কমিশন, আর অপরটি হচ্ছে বাংলাদেশ সরকারি দ্বিতীয় কর্ম কমিশন। তাহলে এই প্রথম কর্ম কমিশনের দায়িত্ব ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের বাছাই, নিয়োগ, বদলি, পদোন্নতি সংশ্লিষ্ট বিষয়। খেয়াল করো যে 1972 সালে 8 এপ্রিল রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশন আদেশ জারি করেন, আর এই আদেশ অনুযায়ী দুটি কর্ম কমিশন গঠিত হয়, যার প্রথমটি ছিল বাংলাদেশ সরকারি প্রথম কর্ম কমিশন এবং অপরটি হচ্ছে বাংলাদেশ সরকারি দ্বিতীয় কর্ম কমিশন। তাহলে প্রথমটির কাজ ছিল কি? দায়িত্ব ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের বাছাই, নিয়োগ, বদলি, পদোন্নতি সংশ্লিষ্ট বিষয়। অপরদিকে দ্বিতীয়টির দায়িত্ব ছিল, অর্থাৎ বাংলাদেশ সরকারি দ্বিতীয় কর্ম কমিশনের দায়িত্ব ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নন গেজেটেড কর্মচারীদের বাছাই, নিয়োগ, বদলি সংশ্লিষ্ট বা পদোন্নতি সংশ্লিষ্ট বিষয়। তাহলে এই গেল প্রথম সরকারি কর্ম কমিশন ও সরকারি দ্বিতীয় কর্ম কমিশন। তাহলে পরবর্তীতে দেখো 1977 সালের 28 নভেম্বর রাষ্ট্রপতির 57 নং আদেশ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, মানে ওই দুটি কর্ম কমিশনের পরিবর্তে একটি কমিশন গঠন করা হয়। এটি হচ্ছে 1977 সালে 28 নভেম্বর রাষ্ট্রপতির 57 নং আদেশ অনুযায়ী। দুটির পরিবর্তে এর নামকরণ করা হয়, একটি গঠিত হয় যার নামকরণ করা হয় কি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। আর এটি 1977 সালের 22 ডিসেম্বর থেকে এই আদেশ কার্যকর হয় এবং বর্তমানে কিন্তু এই কমিশন বিদ্যমান রয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। তাহলে এখন দেখো, এখন আমরা দেখব যে এর গঠন প্রক্রিয়া, অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠন প্রক্রিয়া। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 2য় পরিচ্ছেদের 137 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে। সেক্ষেত্রে একজন সভাপতি ও আইনের দ্বারা যেরূপ নির্ধারণ করবে সেরূপ সদস্য নিয়ে এই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হবে। দেখো, এটি হচ্ছে বলা হয়েছে যে একজন সভাপতি এবং আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হবে সে কজন সদস্য নিয়েই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠন করা হবে। দেখো, রাষ্ট্রপতির 57 নং অধ্যাদেশ অনুযায়ী এই যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য সংখ্যা সভাপতি সহ অনন্য 6 জন এবং অনূর্ধ্ব 15 জন নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ কমপক্ষে 6 জন সদস্য হবে এবং সর্বোচ্চ 15 জন এর মধ্যে, অর্থাৎ 6 থেকে 15 জনের মধ্যে এই সদস্য সংখ্যা সীমিত থাকবে, যেখানে একজন সভাপতি রূপে দায়িত্ব পালন করবে, যিনি হচ্ছে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান। দেখো, আবার সংবিধানের 138-এর 1 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে এই যে তাদের কর্ম কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্য যারা, তারা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। তবে এদের মধ্যে কমিশনের অর্ধেক সদস্য এমন ব্যক্তি হবেন যারা 20 বছর বা ততোধিককাল সরকারি কর্মে নিয়োজিত ছিলেন। তাহলে অর্ধেক সদস্য এমন হবেন যারা 20 বছর বা ততোধিককাল সরকারি কর্মে নিয়োজিত। তাহলে হচ্ছে এটি গেল আমাদের সদস্য সংখ্যা। আর এই সভাপতি এবং অন্যান্য সদস্যদের কর্মের যে শর্তাবলী সেটি হচ্ছে রাষ্ট্রপতি যেরূপ নির্ধারিত করবেন সেরূপই হবে। আর দেখো, এই কর্ম কমিশনের সদস্যদের মেয়াদকাল, অর্থাৎ এদের মেয়াদকাল হবে, সভাপতি এবং অন্যান্য সদস্যদের মেয়াদ হবে 5 বছর অথবা 65 বছর পূর্ণ হওয়া, এর মধ্যে যেটি আগে ঘটবে। দেখো, যদি কারো 65 বছর পূর্ণ, তিনি যোগদানের পর 5 বছরের
পূর্বেই যদি 65 বছর বয়স তাহার হয় তাহলে সে কি করবে, চাকরি থেকে তার মেয়াদ শেষ হবে। অপরপক্ষে যদি 65 বছর বয়স তার হয়নি কিন্তু তার পূর্বেই তার কর্মের মেয়াদ 5 বছর হয়েছে, তাহলে সে অনুযায়ী সে পদত্যাগ করবে, মানে চাকরির মেয়াদ শেষ হবে। অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন যে গঠন করা হলো, এখন আমরা দেখব যে কমিশনের কার্যক্রম কি, অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কী ধরনের কার্যক্রম পরিচালনা করবে। দেখো এখানে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য দক্ষ, যোগ্য, মেধাবী, উপযুক্ত কর্মচারী বাছাইকরণের জন্য যাচাই ও পরীক্ষা পরিচালনার উদ্দেশ্যেই এই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে কি, যে আমাদের যে প্রশাসন ব্যবস্থার মধ্যে সরকারি কার্যক্রম পরিচালিত হয়, অর্থাৎ সমগ্র দেশ একটি নির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিচালিত হয়, সেই প্রশাসন ব্যবস্থাটাকে দক্ষ, যোগ্যরা যাতে, উপযুক্ত ব্যক্তিরা যাতে এখানে নিয়োগ পান, সে কারণেই এই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। এ উদ্দেশ্যে তাহলে এরা কী ধরনের কার্যক্রম পরিচালনা করে, অর্থাৎ বিভিন্ন ধরনের যাচাই ও পরীক্ষা পরিচালনা করে, যেমন প্রাথমিক বাছাই পরীক্ষা বা প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, মেডিকেল টেস্ট, পুলিশ ভেরিফিকেশন, এ ধরনের কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও দেখো, রাষ্ট্রপতি যদি কোনো বিষয়ে পরামর্শ চাইলে তাহলে, বা কমিশনের দায়িত্ব সম্পর্কে কোনো বিষয়ে কমিশনের নিকট প্রেরণ করা হলে সে সম্পর্কে রাষ্ট্রপতিকে উপদেশ প্রদান করেন। তাহলে সরকারি কর্ম কমিশনের যে কার্যক্রম আমরা দেখছি। দেখো, কর্ম কমিশন প্রতি বছর মার্চ মাসের প্রথম দিবস বা তার পূর্বে, অর্থাৎ পূর্ববর্তী 31 ডিসেম্বর পর্যন্ত সময়ের, পূর্ববর্তী বছরের 31 ডিসেম্বর সময়, অর্থাৎ এক বছরের কার্যাবলী সম্পর্কে একটি রিপোর্ট প্রস্তুত করবে এবং তা রাষ্ট্রপতির নিকট পেশ করবে। অর্থাৎ এই যে পূর্ববর্তী এক বছরের কার্যাবলী পেশ করবে এবং এর সাথে কি করবে, স্মারকলিপি থাকবে, এতে কিছু বিষয় থাকে, যেমন কোনো ক্ষেত্রে কমিশনের রাষ্ট্রপতি রিপোর্ট ও স্মারকলিপি জাতীয় সংসদে উপস্থাপনের ব্যবস্থা করবেন। এছাড়া আইনের দ্বারা নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করবে। রাষ্ট্রপতি কিছু বিষয়ে কমিশনের সাথে পরামর্শ করবেন, যেমন প্রজাতন্ত্রের কর্মের জন্য যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, পদোন্নতি, কর্মের এক শাখা হতে অপর শাখায় স্থানান্তর ও বদলীকরণ। এছাড়া কর্মচারীদের কার্যকাল কী হবে, তাদের চাকরির শর্তাবলী কেমন হবে, তাদের অবসর ভাতা সম্পর্কিত বিষয়াবলী। এছাড়া প্রজাতন্ত্রের কর্মের শৃঙ্খলা সম্পর্কিত বিষয়াদি, এগুলি হচ্ছে এই সংক্রান্ত কার্যক্রম কর্ম কমিশন পরিচালনা করবে। অর্থাৎ কর্ম কমিশনের মূল দায়িত্ব হচ্ছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত ব্যক্তিদের মনোনয়নের জন্য যাচাই ও পরীক্ষা পরিচালনা করা। তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কী ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকি। দেখো, এই কর্ম কমিশন কিন্তু এছাড়াও যে তারা এই যে যাচাই বাছাই উদ্দেশ্যের জন্য, প্রশাসনের নিয়োগের জন্য যাচাই বাছাই উদ্দেশ্যে পরীক্ষা পরিচালনা করে থাকে, এছাড়া হচ্ছে যে আইনের দ্বারা নির্ধারিত, তাদের উপর নির্ধারিত ও আরোপিত অন্যান্য সকল দায়িত্ব পালন করে থাকে। এছাড়া দেখো, কর্ম কমিশন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনস্থ অ্যাডহক ভিত্তিক নিয়োগ অনুমোদন, নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় বিধি প্রণয়ন, নিয়োগদানের ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা, সরকারি চাকুরিতে পদোন্নতি ও বদলি সংক্রান্ত নীতিমালা প্রণয়ন, বিভাগীয় পেশাগত বিভিন্ন পরীক্ষার নিয়মাবলী, পাঠ্যসূচি ও পরীক্ষা অনুমোদন করে থাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এটি কিন্তু একটি স্বাধীন বিধিবদ্ধ সংস্থা। অর্থাৎ এই কমিশনের সদস্যবৃন্দ, সভাপতির নিয়োগ পদ্ধতি,
কর্মের মেয়াদ অন্যান্য শর্ত পর্যালোচনা করলে এ কমিশনের স্বাধীন ও স্বতন্ত্র মর্যাদা প্রাপ্ত। দেখো, কর্ম কমিশনের সভাপতি ও সদস্যদের কিন্তু রাষ্ট্রপতি নিয়োগদান করে থাকেন। কর্ম কমিশনের সদস্যবৃন্দ সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমমর্যাদার অধিকারী। অর্থাৎ এই যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি স্বাধীন, নিরপেক্ষ ও মর্যাদা সম্পন্ন সংস্থা। আর এই যে কর্ম কমিশনের সভাপতি সদস্যগণের পদ হচ্ছে সাংবিধানিক পদ, কেননা সংবিধানে তাদের পদমর্যাদা, পদের মেয়াদকাল, অপসারণ পদ্ধতি ইত্যাদির উল্লেখ রয়েছে। এজন্য হচ্ছে কর্ম কমিশন সাংবিধানিক পদ হয় কি করতে পারে, স্বাধীনভাবে কার্যক্রম করতে পারেন। এটি একটি স্বতন্ত্র নিরপেক্ষ প্রতিষ্ঠান। আর এই কর্ম কমিশন নিরপেক্ষভাবে প্রজাতন্ত্রের প্রশাসনিক কর্মকর্তাগণকে বাছাই ও নিয়োগ করেন। এক্ষেত্রে যদি অর্থাৎ ধর্ম, বর্ণ, গোত্র, নারী পুরুষে কোনো ভেদাভেদ না করে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মচারী বাছাই করা এদের মূল দায়িত্ব। আর এক্ষেত্রে কিন্তু তারা কিছু গোপনীয়তাও বজায় রাখে পরীক্ষা পরিচালনা, অর্থাৎ নিয়োগ যাচাই বাছাই এক্ষেত্রে তাদের কিছু গোপনীয়তা পরিচালনা করা প্রয়োজন। আর এজন্য কি যে হচ্ছে একটি দক্ষ, মেধাবী, যোগ্য একটি প্রশাসন ব্যবস্থা পরিচালনার জন্য প্রয়োজন। এই প্রতিষ্ঠানের সদস্যদেরও দক্ষতা, যোগ্যতা এবং তাদের নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কেননা একটি রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থার উপরও সেই রাষ্ট্রের কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন হওয়া এবং রাষ্ট্রের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা বা সুশাসনের বিষয়টিও পরিলক্ষিত হয়ে থাকে। এজন্য সরকারি কর্ম কমিশন একটি গুরুত্বপূর্ণ সংস্থা এবং এর কার্যক্রমের স্বাধীন এবং নিরপেক্ষতার উপরও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দিক ওইটি। তো এরপরে আমরা আসব বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশন, তাহলে নির্বাচন বলতে আমরা কি বুঝি? প্রথমেই আমরা আসি, নির্বাচন বলতে আমরা কি বুঝি। অর্থাৎ নির্বাচন বলতে সাধারণত বোঝায় যে কি প্রতিনিধি বাছাইয়ের একটি পদ্ধতি হচ্ছে নির্বাচন। যে কোনো নির্বাচন বলতেই বুঝি যে কোনো একটি বাছাই প্রক্রিয়া। আর এই যে কোনো ধরনের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা গণতান্ত্রিক রাষ্ট্রে এই প্রতিনিধি বাছাইয়ের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে নির্বাচন, যেখানে নাগরিকদের প্রতিনিধি বাছাই করা হয়। নাগরিকদের কাজ হয় কি প্রতিনিধি বাছাই করা সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে। আর কি করে, নির্বাচনে অংশগ্রহণ করে জনগণ ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন করে থাকে। তাহলে বাংলাদেশের সকল পর্যায়ে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশ সংবিধানের 2 ভাগে 11 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। আর এজন্য প্রয়োজন কি সর্বস্তরে সর্বজনীন ভোটাধিকার নীতি বাংলাদেশে গ্রহণ করা হয়েছে, যেখানে স্ত্রী, পুরুষ, ধর্ম, বর্ণ, বংশ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছর বয়স্ক নাগরিক ভোটদানের মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভোটদানের অধিকারী হয়। দেখো, এই নির্বাচন কমিশন সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 118 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশে একটি নির্বাচন কমিশন গঠিত হবে। নির্বাচন কমিশনারের সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করবেন। অর্থাৎ নির্বাচন কমিশনার কতজন নির্বাচন কমিশনার হবে সেটি রাষ্ট্রপতি নির্ধারণ করবেন। আর এই নির্বাচন কমিশনারদের মধ্যে যিনি সভাপতি রূপে দায়িত্ব পালন করবে তিনি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার।
আর এই প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারবৃন্দ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন এবং সংসদের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের শর্তাবলী নির্ধারিত হবে। তাহলে এই নির্বাচন কমিশনের কার্যক্রম কি? এদের মূল কাজ কিন্তু হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করা, এছাড়া স্থানীয় পর্যায়ে যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এ সকল প্রতিষ্ঠানে নির্বাচন পরিচালনা করা এর মূল কার্য। দেখো, নির্বাচন কমিশনারের পদের মেয়াদকাল হচ্ছে তার কার্যভার গ্রহণের তারিখ হতে 5 বছর হবে। তবে তারা কি করতে পারবে? রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পেশ করে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন, কিংবা তারা কোনো অসদাচরণ ও অসামর্থ্যের কারণে দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন। তাহলে দেখো, এই যে জাতীয় সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে নির্বাচন কমিশনারদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করবেন সেরূপই হবে। দেখো, একটি নির্বাচন কমিশন সচিবালয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশন সচিবালয় নামে নির্বাচন কমিশনের একটি নিজস্ব সচিবালয় রয়েছে, যেটি ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। আর এখানে হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়ের একজন সচিব রয়েছেন। দেখো, এখন হচ্ছে এছাড়াও এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন সচিবালয়। তাহলে দেখো, নির্বাচন কমিশনের কার্যক্রম আমরা দেখব কী ধরনের কার্যাবলী তারা পরিচালনা করে থাকে। আমরা জানি যে অর্থাৎ এই যে জাতীয় সংসদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা, সিটি কর্পোরেশন, মেয়র পদের নির্বাচন, অর্থাৎ উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এই সমস্ত নির্বাচন কিন্তু নির্বাচন কমিশন পরিচালনা করে থাকে। এই সমস্ত নির্বাচন পরিচালনার ক্ষেত্রে পরিচালনার জন্য যে সমস্ত কার্যক্রম পরিচালনা করে থাকে সেটি হচ্ছে, দেখো, নির্বাচন কমিশনের কার্যক্রম কী ধরনের। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করে থাকে, জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে থাকে, যে সেজন্য দেখো সংসদের সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন, তত্ত্বাবধান ও নির্দেশ প্রদান করে থাকে। এছাড়া দেখো, সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমা পুনর্নির্ধারণ করে থাকে। সঠিক নিরপেক্ষ নির্বাচন কাজের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ করে থাকে। এছাড়া দেখো, রাষ্ট্রপতি ও সংসদ সদস্য নির্বাচনের জন্য গৃহীত মনোনয়নপত্র গ্রহণ, বাছাই করা এবং বাছাইকৃত মনোনয়নপত্র সংক্রান্ত জটিলতা নিরসনের কার্যক্রম করে থাকে। নির্বাচনী অভিযোগ মোকদ্দমা মীমাংসার জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন, নির্বাচনী আচরণবিধি ঘোষণা করে থাকে, নির্বাচনী তফসিল ঘোষণা করে থাকে। এছাড়া প্রার্থীদের দেখো নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণ করে থাকে, রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম সম্পাদন করে থাকে। এছাড়া দেখো, নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা, ফলাফল একত্রীকরণ এবং সরকারি গেজেটে তা প্রকাশ, রাজনৈতিক দল নিবন্ধন এবং তা গেজেটে প্রকাশ। দেখো, এই সমস্ত অর্থাৎ নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও দেখো, সংবিধান অনুযায়ী এবং আইনের দ্বারা অর্পিত অতিরিক্ত যে সমস্ত দায়িত্ব আছে সকল দায়িত্ব নির্বাচন কমিশন পরিচালনা করে থাকে। দেখো, নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান বলা হয়েছে সংবিধান 126 নং অনুচ্ছেদে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে। অর্থাৎ এই যে এই নির্বাচন বাংলাদেশের সকল পর্যায়ে অর্থাৎ জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। আর এই উদ্দেশ্যেই
এই সমস্ত নির্বাচন পরিচালনার জন্য এই সমস্ত এই যে নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ, নির্বাচনী আচরণবিধি ঘোষণা, তফসিল ঘোষণা, তারপরে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ, এই সমস্ত কাজগুলি নির্বাচন কমিশন করে থাকে। দেখো এজন্য এই যে অর্থাৎ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে থাকে। এই সমস্ত কার্যক্রমগুলি কিন্তু নির্বাচন কমিশন পরিচালনা করে থাকে। তাহলে নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠান পরিচালনা, সংসদ সদস্যের নির্বাচন অনুষ্ঠান করা, সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা, রাষ্ট্রপতি পদের এবং সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত। এছাড়াও অর্থাৎ এ সমস্ত দায়িত্ব ছাড়াও যে সমস্ত আইনের দ্বারা বা সংবিধানসম্মত উপায়ে যে সমস্ত অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়, এই সমস্ত কাজগুলি কিন্তু নির্বাচন কমিশন পরিচালনা করে থাকে। তাহলে আর এই নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য। তাহলে আজকে আমরা দুটি সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করলাম, যার একটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এবং অপরটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তাহলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মূল দায়িত্ব হচ্ছে প্রশাসনের দক্ষ, যোগ্য ও মেধাবীদের নিয়োগদানের জন্য যে যাচাই বাছাই এবং বিভিন্ন ধরনের পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা, এটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মূল দায়িত্ব। আর হচ্ছে এই সমস্ত দায়িত্ব পালনের জন্য তারা বিভিন্ন ধরনের পদ্ধতি বা বেশ কিছু নিয়মের মধ্য দিয়ে এই সমস্ত দায়িত্ব পরিচালনা করে থাকে। আর অপরটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন, যেটি হচ্ছে বাংলাদেশের সংসদ নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচন থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে বা স্থানীয় পর্যায় পর্যন্ত সকল কার্যক্রম বা নির্বাচন কার্যক্রম পরিচালনা করা। তাহলে তোমরা এই দুটি বিষয় ভালোভাবে পড়ে নিবে। আর আমি আশা করি যে তোমরা তোমাদের যে নিয়মিত পড়াশোনা কার্যক্রম সেটি অর্থাৎ তোমরা তোমাদের নিয়মিত পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সকলে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।